প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব সংখ্যা 55 প্রথম অংশ। হাসপাতাল করিডোরে মাথায় হাত রেখে নিশ্চুপে বসে আছে নুসরাত। ঘুমহীন রাত্রি যাপন করার ফলে হিসেবে চোখে নিচে দাগ পড়েছে তার। ক্লান্ত শরীরটা বিছানায় আরাম খুঁজছে। এর আগে এত ধকল সয়নি তার শরীর। মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে। সেই চিন্তার কোথাও নিজেকে ভাবনার ফুসরত নেই তার। ভাবনার সুতো কাটল ডাক্তারের পাদচরণের শব্দে। নুসরাত হন্তদন্ত হয়ে উঠে দাঁড়াতে মাথা ঘুরে উঠল তার। চোখের সামনে পৃথিবী ঘোলাটে হয়ে আসলো। কিছু ধরে নিজেকে সামলাবে সেই সময়টুকু পেল না। সেকেন্ডে দুয়েকের ভেতরে মাথা ঘুরিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। চোখের সামনে তখন শুধু ভাসলো মেহেলি চিৎকার। স্যালাইন লাগিয়ে একটা রুমে শিফট করা হয়েছে নুসরাতকে। শরীর দুদিনের এত ধকল কুলিয়ে উঠতে পারেনি তার। সাথে গতকাল রাত থেকে না খাওয়া। এই অবস্থায় তার হাতে কেন না লাগানো স্যালাইন দেওয়া হচ্ছে। কিছু একটা বিড়বিড় করছে শুয়ে থেকে। ইসরাত দিক বিদিক খুঁজে পেল না। কি করবে এই মুহূর্তে? আহান এসেছে তার সাথে। সৈয়দ সাহেব রাস্তায়। দুজনেই অসুস্থ। ওনারাই বা এই অবস্থায় কি করতে পারে? ইহরামকে প্রয়োজন বোধ করল না ইসরাত খুব করে। বেচারা নিজে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি। মুহূর্তের ভেতরে নল ঢুকে ভেতরের বিষ ওয়াশ করা হচ্ছে তার। হাসপাতালের এক প্রান্তে হাতে অন্য প্রান্তে দৌড়াতে হচ্ছে একা একা। ভীষণ করে তার অনুভব হলো আজ যদি একজন বড় ভাই থাকতো তাহলে এত স্ট্রেস নিতে হতো না তার। নাজনীন বেগম এর মধ্যে কেঁদে কেটে নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। ইসরাত ঠেলে ধাক্কিয়ে তাকে সৌরভীর সাথে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বলে দিয়েছে মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে খেয়াল রাখার জন্য। সোহেব সাহেব আর ঝর্ণা বেগম আসলেন দুপুর 12টার দিকে হাসপাতালে। ভদ্রমহিলাকে দেখে মনে হলো সৌরভীকে সামনে পেলে কেটে টুকরো টুকরো করতো। হাউমাউ করে কেঁদে নীরব হাসপাতালে যেন আওয়াজ ভারী করে তুলল সে। ইসরাত বিরক্ত বোধ করলো ভীষণ। এমনিতেই তিনজনকে ডাক্তারের সাথে কথা বলে কুলে উঠতে পারছে না তার ভেতরে এই ভদ্রমহিলা এমন নাকে কান্না। সোহেব সাহেব ইশারায় কাছে ডাকলেন। তখন ঝর্ণা বেগম দরজার বাহিরে দাঁড়িয়ে ছেলেকে কিভাবে বিশ্বাস করা হচ্ছে তা দেখে ছলছল চোখে তাকিয়ে চোখ মুছতেই কাপড় দিয়ে আবারও কাঁদছেন। ইসরাত শান্ত থাকলো। এই মুহূর্তে তাকে শান্ত থাকতে হবে বলে চাচ্চু। কণ্ঠস্বর রুদ্র হয়ে আসলো তার। সোহেব সাহেব এক হাতে বুকে টেনে নিলেন তাকে। মাথায় পিঠ হাত বুলিয়ে দিলেন। বললেন সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ইসরাতের কান্না আসলো ভীষণ করে। তবুও নিজেকে ধরে রাখলো। বুকে মাথা এলিয়ে দিয়ে বলল, আমরা নিজেদের প্রতি এত ব্যস্ত ছিলাম যে সৌরভী মেয়েটার দিকে ধ্যান দেওয়ার সময় পাইনি। ওর বর্তমান অবস্থা ভীষণ খারাপ। ওকে তাড়াতাড়ি পারো তো সাইকোলজিস্ট এর কাছে পাঠানোর ব্যবস্থা করো। তুমি ওর জন্য ডাক্তার ঠিক করে নিয়মিত ওকে দেখাও। কাউন্সিলরের জন্য পাঠাও ওকে। এই মুহূর্তে বৌমাকে ওর দিকে মোটেও ভিড়তে দেবে না। কখন আক্রমণ করে বৌমা হামলা করতে পারে যে কোনো সময়। এদিকে আমি সামলে নেব। ছোট আম্মুকে বলো আমাদের বাড়িতে যেতে। আর থেমে গেল ইসরাত। টেনে শ্বাস নিল। বলো ছোট চাচুকে এখানে পাঠিয়ে দিও। ওনাকে আমারও এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। সোহেব সাহেব ইসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। ইসরাত কথা মতো ঝর্ণা বেগমকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে গেলেন তিনি। অতঃপর সৈয়দ সাহেব আসলেই তারা এখান থেকে যাওয়ার 10 মিনিট পর জানা গেল অফিস থেকে এসেছে যখন শুনেছেন বড় ভাইয়ের অসুস্থতার কথা। কিন্তু এসে দেখলেন একজন রোগীর সাথে আরও 2জন রোগী এসে জুটেছে। 12/9/2025 শুক্রবার। গতকাল ইরহামকে আইসিইউতে নেওয়া হয়েছে। শ্বাস প্রশ্বাস চলাচলের গতি ধীর হওয়ায় মুখে অক্সিজেন মাস্ক লাগানো তার। সজ্ঞানে এসেছে একটু আগেই। চোখ খোলার পরপরই যখন ঝর্ণা বেগমকে দেখলো তখন নির্বর্ণ হয়ে যাওয়া ফ্যাকাশে মুখের দিকে চেয়ে সামান্য হাসলো। তাকে দেখে ঝর্ণা বেগমের মাতৃহৃদয় কেঁপে উঠে হাহাকার করে। দুহাতের মধ্যে ছেলেকে ধরে নিতে চাইলেন, পারলেন না। ইরহাম হাসলো আবারও। কাঁদো কাঁদো সরে ঝর্ণা বেগমকে জিজ্ঞাসা করলো, কি অবস্থা করেছিস নিজের? কেউ এমন করে? ইরহাম উত্তর দিল না সে কথার। ডাকলো তার নিচু স্বরে, আম্মু। ঝর্ণা বেগম চোখের পানি মুছলেন আলগোছে। হ্যাঁ বল, কি হয়েছে? সৌরভীকে তুমি কিছু বলেছ? ঝর্ণা বেগম ছেলের দিকে তাকিয়ে অবিশ্বাস্য চোখে। যে মেয়েটা বিষ দিয়েছে সেই মেয়ের কথাই জিজ্ঞাসা করছে তার ছেলে। রাগ ক্ষোভ দুটাই চোখ মুখে ফুটে উঠল তার। বলে উঠল, এখনো কিছু বলিনি, তবে বলবো। ইরহাম নিজে স্যালাইন লাগানো হাত দিয়ে চেপে ধরল মায়ের দুটো শীর্ণ শুভ্র বর্ণের হাত। টান পড়ল কেন লায়, তবুও
টু শব্দটি করলো না সে, নির্বিশেষে অনেকক্ষণ চেয়ে থাকে। আস্তে ধীরে বলল, সৌরভীকে তুমি কিছু বলো না আম্মু। ঝর্ণা বেগম চোখ দুটো ছলছল করলো। ইরামের কথায় কর্ণপাত হলো না তার। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, বলবো, 100 বার বলবো। আম্মুকে কিছু বলার অধিকার তোমার আছে? নেই তো। ঝর্ণা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। ইরহাম কথা বলার জন্য অনেক আগে অক্সিজেন মাস্ক খুলে রেখেছে। বললেন, কেন বলবো না? ও তোমায় বিষ দিয়েছে। তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? তুমি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুমি ছাড়া আমার কেউ নেই এই পৃথিবীতে। আমার কি 10-12টা ছেলে নাকি? আমারও তো কিচ্ছু হয়নি। আম্মু, তুমি কিছু বলবে না? শুনবেও না আমার কথা? অভিমানে কিছুক্ষণ চুপ রইলেন ঝর্ণা বেগম। ছেলের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। বললেন, বলবো না কিছু, তোমার প্রিয় সৌরভীকে। চলে যেতে নিলে হাতে টান পড়লো সামান্য। রোগ্য হাতে চেপে ধরলেন ইরহাম মায়ের হাতখানা। চাইলেও ছাড়ানো যাবে না, তবুও দাঁড়িয়ে পড়লেন তিনি। ঘাড় ঘুরিয়ে তাকালো ইরহামের দিকে, ইশারায় কাছে ডাকলো তাকে। বলল, কাছে আস আম্মু, একটা সিক্রেট বলি। ঝর্ণা বেগম ফিরে আসলেন আবারও। ছেলের দিকে ফিরে শোনার আশায় কান পাতলেন। ঝুঁকে আসলো ইরহামের দিকে, ফিসফিস করে বলল, আমি তোমাকে সৌরভীর থেকে বেশি ভালোবাসি আম্মু। শুনেছ তুমি? আমি তোমাকে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি। তুমি আমাকে যতটা ভালোবাসো তার থেকে অনেক বেশি ভালোবাসি। হইতে পারে মায়ের ভালোবাসা থেকে সেই ভালোবাসাটা কম, তবুও চেষ্টা করি। ঝর্ণা বেগম চট করে প্রশ্ন ছুড়ে দিলেন, আর সৌরভীকে? এরা মায়ের গালে সামান্য উঁচু করে ওষ্ঠ ছুঁয়ে হাসলো বড় বিগলিত কণ্ঠে বলল, তুমি বাবাকে যতটুকু, আমার সৌরভীকে ঠিক ততটুকুই ভালোবাসি। ঝর্ণা বেগম নাক ফুলে তাকালেন। চোখের পাপড়িগুলো নড়ল যেন সামান্য। অবলীলায় শিকার আসলো, আমি তোমার বাবাকে তোমার মতোই ভালোবাসি ইরহাম। ইরহাম আরাম করে শুয়ে পড়লো বেডে। বলল, সেটাই তো বললাম, তুমি আব্বুকে যতটা ভালোবাসো আমিও ঠিক ততটা ভালোবাসি তাকে। নুসরাত এসে প্রবেশ করলো, হাতে স্যালাইন লাগানো। এক হাতে টানতেই নিজের সাথে তা। দূরে শুয়ে থেকে দেখলো ইরহামকে। ইরহাম রুমটা ভিপ ভিপ করে আওয়াজ হচ্ছে। মনিটরে দেখা যাচ্ছে শ্বাস চলাচলে স্থিরতা। দাঁড়িয়ে থেকে দেখলো ইরহামের চেহারাটা কেমন হয়ে গেছে। ছেলেটাকে দূর থেকে তাকিয়ে দেখছে সে। প্রথমে জিজ্ঞাসা করলো, ইরহাম, কিছু বলছিস সৌরভীকে? নুসরাত কথা বলো না, চুপচাপ চেয়ে রইল ঘাড় বাঁকিয়ে ইরহামের দিকে। ইরহাম জায়গা করে দিল সামান্য, সরল ওই পাশে। ব্যথা পেল হাতে, মুখ কুচকে ব্যথাতো শব্দ করলো। নুসরাত তখনও অশরীরীর মতো তার দিকে এমন ভাব করে তাকিয়ে আছে যে নিজের পাশে জায়গা দেখিয়ে বলল, বস। বসলো না, দাঁড়িয়ে রইল নুসরাত। ইরহাম টেনে শব্দ করে ফেললো যেন। শ্বাসটা বুকের ভেতরে দলা পাকানো কথাগুলো গিলে নিল কোনো রকমে। বলল, স্ট্যাচু অফ লিবার্টি হয়ে গেলি দেখি, সমস্যা কি? এমন ঘুরছিস কেন আমার সামনে? নুসরাত বসলো ইরহামের কাছ ঘেঁষে। ইরহাম কালো মুখটা দেখে ঠাট্টা করে বলল, কেঁদেছিস আমার জন্য? নুসরাত কণ্ঠে বলল, না। রাগ করেছিস আমার ওপর? না। হাতে কি লাগিয়েছিস ওইটা? স্যালাইন? শরীর খারাপ তোর? হ্যাঁ। তাহলে রেস্ট নিতি এত কষ্ট করে আসলি কেন? আমার ইচ্ছা। এরা মাথা দোলালো। আবারও জিজ্ঞাসা করলো, সৌরভীর সাথে কথা বলা বাদ দিয়ে দিয়েছিস? হ্যাঁ। কেন? আমার ব্যক্তিগত বিষয়। ইরহাম উঠে বসার চেষ্টা করলো, পারল না, ব্যর্থ হলো। নুসরাত দেখলো, তবুও ভাবশুনো চেহারা নিয়ে তাকিয়ে রইল। হাসলো ছেলেটা। বলল, কি রাগ রে তোর নুসরাত? এত রাগ কেন তোর? আমি রাগ করি না আসলেই। প্রশ্ন ছুড়ে দিয়ে চেয়ে রইল নুসরাতের দিকে ইরহাম। নুসরাত উত্তর দিল না, প্রয়োজনও বোধ করলো না। ইরহাম আবারও বলল, আমি জানতাম বিষ ছিল খাবারে, তবুও খেয়েছিস? হ্যাঁ। কেন? ওর ক্ষোভটা আমার ওপর থেকে মেটাতে চেয়েছিলাম। নুসরাত কিছুক্ষণ ইরহামের দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো, যেদিকে থমকালো। জিজ্ঞাসা করলো, সবরির প্রতি তোরা তো পীড়িত, তাই না? ইরহাম মাথা দোলালো উপর নিচ। নুসরাত পা দুটো এগিয়ে আসলো তার দিকে। কিছু বোঝে ওঠার আগে সুযোগ না দিয়ে ক্যানোলা ধরে টান মেরে বসলো মেয়েটা। ইরহাম গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। কানে ভেসে এলো ভালোবাসা থেকে, আমি শিহরিত। তুই মরে গেলি না কেন কুত্তার বাচ্চা? বেঁচে আছিস কেন? মরশালা মর, মরে কবরে যা। ইরহাম হাসলো। হাতে চিনচিন ব্যথা হচ্ছে, তবুও ঠোঁট থেকে হাসি সরল না। মৃদুমন্দ রক্ত বের হচ্ছে। বিগলিত কণ্ঠে বলল, আমি তোর থেকে 13 দিনের বড়, সম্মান দে। তোর ওই সম্মান আমি দিব না। আর ওই আমি
তোর বয়সের হিসাবও গোনায় ধরি না, যা সর। যেতে যেতে খামচি একটা দিয়ে গেল ইরহামের পেটে। এরপর ইসরাত আর আহান দুজনে ভেতরে প্রবেশ করে ফেল করে কান্না জুড়ে দিল। আহান নাক মুছল টিস্যু দিয়ে। কথা বলতে গিয়েও নাক দিয়ে সর্দি বের হচ্ছে, তা দেখে ইরহাম বলল, আগে নাক পরিষ্কার কর, তারপর কাছে আয়, কথা বলিস। খবিশের মতো গ্যাত গ্যাত করছিস কেন? আহান তা শুনেও যেন কাঁদলো। ইরহাম অবাক হয়ে জানতে চাইল, কিরে কাঁদছিস কেন? আমি তো মরিনি, বেঁচে আছি। আহান নাক টানতে টানতে বলল, আমি তার জন্য কাঁদছি না। ইরহাম তড়াক করে জিজ্ঞাসা করলো, তাহলে কেন কাঁদছিস? আহান নিরুদ্বেগ কণ্ঠে স্বরে পুনরায় রুম যেন ভাসলো, কাঁদো কাঁদো আওয়াজ করে বলল, সাথে নাক টানা শব্দ তো আছেই। ভাইয়ের অসুস্থতা দেখে খুশিতে আমার কান্না পাচ্ছে। কথা শেষ করে নাক মুছলো আবার টিস্যু দিয়ে। কেঁদে ফেললো পুনরায়। ইরহাম আর ইসরা দুজনেই দুজনের মুখ চাওয়াচাই করলো। অতঃপর তাদের হাসি ধমকে কেঁপে উঠলো আইসিইউ রুম। আহান আর ইসরাত যাওয়ার পর আর কেউ ঢুকতে দেওয়া হয়নি ভেতরে। রোগী রেস্ট নেবে বলে ইঞ্জেকশন পুশ করা হয়েছে। সৌরভী তখনও বাইরে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। কখন সন্ধ্যা 6টা বাজবে, কখন সে ভেতরে যাবে সেই আশা নিয়ে সারাদিন কাটলো তার উদ্বেগ নিয়ে। সন্ধ্যা 6টা বাজতেই তৎপর হলো তার সমগ্র হৃদয়। ইরহাম তখনও ঘুমিয়ে, তাই নাসরা ভেতরে প্রবেশ করতে দিল না। রোগীকে সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত দেখার সময়। এর ভেতরে সবাই দেখবে। নুসরাত চুপচাপ দূর পায়ে তা পা তুলে বসে আছে। সৌরভী একবার এসে বলতে চাইলো তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না কেন, কিন্তু নুসরাত রক্তিম চোখে দুটোর দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলো না। চুপচাপ ফিরে গেল দরজার সামনে। ঘড়ির কাঁটায় তখন 6টা 40। একজন নার্স এসে বললেন, আপনাকে ভেতরে যেতে বলেছেন রোগী। দ্রুত পদক্ষেপে ট্রান্সপার্ট দরজা ঠেলে ভেতরে ঢুকতে নিজেকে থমকিয়ে দিল যেন সৌরভী। দাঁড়িয়ে টেনে শ্বাস ফেললো, আস্তে ধীরে পা ফেললো সম্মুখে। দরজা খুলে ধীরে ভেতরে প্রবেশ করলো। চোখ বন্ধ করে শুয়ে আছে ইরহাম। সৌরভী এগিয়ে যেতে ডাকলো, ইরহাম জেগে আছো? চোখ খুলে তাকালো না ছেলেটা, নীরবে শুয়ে রইল। সৌরভী মাথা উঁচিয়ে ডাকতে দেখলো নিভিনবুজ চোখগুলো কেমন মেলে তাকিয়ে আছে ওর দিকে। সবুজ বাদামির মিশ্রণে গভীর চোখ দুটো নিষ্পাপ হয়ে আছে, কেমন করে তাকিয়ে আছে তার দিকে। সৌরভীর বুক কাঁপে, অন্তরাত্মা লাফিয়ে ওঠে যেন। বিছানায় শরত মানবটার ভেতরে যেন প্রাণ নেই, প্রাণের চঞ্চলতা নেই, কেমন নিষ্ক্রিয় হয়ে আছে। ইরহাম সামান্য হাসে, ডানে ফ্লাক্সবোর্ড আমার। সৌরভীর মাথা উঁচিয়ে তাকায়, না চাইতেও ডানে সাড়া দেয়, ডাকে সাড়া দেয়। ইরহাম হাসে আবারও, নিষ্প্রভক তার হাসি। সৌরভী নিজে আরও কাছে ডাকলো ইশারায়। সে ঝুঁকে আসতে আনমনিয়ে অবুজের মতো করে বলল, মে আই টাচ ইউ ওয়ান্স প্লিজ? না করবে না? সৌরভী ঝুঁকে ওইভাবেই ইরহামের দিকে। কিছু বলার আগেই পুরুষ্ট ভাঁজ করতেই ইরহাম নিজের পুরুষ্টের ভাঁজে নিল রমণীর সূক্ষ্ম অষ্টুদয়। অনুভূতি চাইলেও অনুমতি পাওয়ার তোয়াক্কা করল না যেন সে। তৃষ্ণার্ত চাতকের ন্যায় তাকিয়ে রইল সৌরভী। কোনো এক ঘোরালো ডুবে গেছে যেন ইরহামের কোনো এমন কাণ্ডে। নিষ্পাপ সে। ততক্ষণে মানবের বিরাট চলো না একদম। ততক্ষণ নিস্তব, নির্জন, নিস্তব্ধ, উদ্বিগ্ন রইল যেন একইভাবে সকলটা। 13/9/2025 শনিবার। ইসরাতের কথা মতো সৌরভীকে দেখানোর জন্য একজন সাইকোলজিস্ট এর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সোহেব সাহেব। সকাল 7টা 10 থেকে তাদের সেশন শুরু। সৌরভী তার শ্বশুরমশাই 9টা 50 এনে দিয়ে গেছে। সাইকোলজিস্টের বাসভবনের একদম দোতলার ঘরটায় পৌঁছে হাসপাতালে গেলেন সোহেব সাহেব। 4 কোণ আকৃতির একটা রুম। বাতাস বইছে খুব হালকা। ঘরে তেমন আলো নেই, সামান্য অন্ধকার। ঘরে 4 কোণে 4টা মাঝারি আকৃতির প্লান্ট, সেগুলোর পাতা বাতাসে উড়ছে। ঘরে একদম মধ্যখানে দিভানের কাউচে আরো 2টো সোফা, মাঝখানে মিনি সেন্টার টেবিল। বড় জানালায় বাদামি আর সাদা মিশ্রণের পর্দা, যা প্রকৃতির বাতাসে দুলছে উড়ছে। সৌরভী চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঘরটা অবলোকন করলো। মুখের ভাবগতি স্বাভাবিক। 4 দিন পূর্বে করা ঘটনা, মুখে কোনো অপরাধ বোধের ছাপ নেই তার। কেমন আগের মতোই নির্জীব সে। মোহাম্মদ রাইহান কবির, সাইকোলজিস্ট স্পেশালিস্ট, তার কাছে আজ সৌরভী এসেছে। ভদ্রলোক শুভ্র চেহারার মেয়েটিকে একবার দেখলেন, সামনে সোফায় বসলেন, জিজ্ঞাসা করলেন আদুরে ভাব নিয়ে, নাম কি তোমার? সৌরভী সময় নিল, 1 সেকেন্ডে উত্তর দিল না।
কিছু সময় নিয়েই বলল, সৌরভী শিকদার। তা আজ এখানে তুমি কেন এসেছো, তার কারণ জানো? সৌরভী আগের মতো গভীর গলায় বলল, জি জানি। বলো তো কী কারণ? এবার একটু সময় নিয়ে। তার ভাবান্তর দেখে খেলে গেল যেন চিন্তা। সময় নিল সে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে উঠল, আমি ডিপ্রেশনে ভুগছি। রায়হান কবির নিজের গভীরতা মুখে হাত ঠেকালো, বলো তুমি জানো তুমি ডিপ্রেশনে ভুগছ? সৌরভী নির্লিপ্ত কণ্ঠস্বর, জি। তার কারণ কি? পরপর প্রশ্নের উত্তরে দুপাশে মাথা দুলিয়ে নির্বিকার চিত্তে আসলো যেন, জানি না। আচ্ছা, না জানলে কি আর করার। ভদ্রলোক থামলেন, সরাসরি তাকালো সৌরভীর দিকে, নিজের বুদ্ধিদীপ্তি চোখগুলো দেখে মায়াবিনী মেয়েটিকে। বললেন, তুমি এই মুহূর্তে কি কি অনুভব করছো? সবচেয়ে বেশি কোনটা? রাগ, দুঃখ, ভয় নাকি হতাশা? সৌরভী কেমন করে যেন বলল, দুঃখ। কেন? চেহারার ভাবগতি স্বাভাবিক রেখে উত্তর দিল, ইরহামকে আমি মারতে চাইনি, বিষ দিতে চাইনি, তারপরও কিভাবে কিভাবে যেন ব্যাপারটা হয়ে গেছে আমার দ্বারা। রায়হান কবির অবাক হওয়ার নাটক করলেন, আশ্চর্যজনক কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি কাকে বিষ দিয়েছ? আমার স্বামীকে। রায়হান কবির হাসলেন মৃদু, ধীরে ধীরে আগালেন এবার ঘটনা প্রবাহের দিকে। কোন কারণে বিষ দিয়েছ তাকে? সে কি তোমার শারীরিক নির্যাতন করত? না, শারীরিক নির্যাতন করতো না কখনো। তাহলে ফিজিক্যালভাবে কোনো রকম হয়রানির শিকার হয়েছ? সৌরভী দুপাশে মাথা দোলায়, না সেটাও না। ভদ্রলোক শ্বাস ফেলেন, বিড়বিড় করলেন নিজ মনে, ভেরি কমপ্লিকেটেড। তারপর নিজেই জিজ্ঞাসা করলেন, তাহলে এইটা বলো, তোমাদের ভেতর ফিজিক্যাল রিলেশন ছিল? সুরভি মাথা দোলালো। রায়হান কবির বুঝলেন যেন, যেভাবে মাথাটা আরো দুলিয়ে দিলেন। বললেন, তাহলে তোমার স্বামীর প্রতি তোমার কোন বিষয়ে এত ক্ষোভ? আমাকে ধীরে ধীরে বিস্তারিত কাহিনীটা বলো, এবং কোন বিষয়টা তোমার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাও জানাও। সুরভি হাতের দিকে চোখ স্থির করলো, মুখের রংটা বিবর্ণ। অনেকদিন ঠিকঠাক মুখ সে নিজেই দেখেনি আয়নায়। মেয়েলি মোমের মতো নরম চেহারাটা সামান্য আক্ষেপে ছায় খেলে গেল। পাখির কলকাকালির মতো রিনটিনে সেই কণ্ঠস্বর বাড়ি খেলো চারদিকে। আমার বিয়ে হয়েছিল 22 আগস্ট। বিয়েটা আমার সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতই ছিল। আমি কখনো চাইনি ইরহামের মতো ব্যক্তি আমার স্বামী হোক। সে প্রতিদিন একটা মেয়ে জীবন নষ্ট করত। আবার কখনো আবার কখনো ভালো স্বামী হতে পারবে, এটা আমার কল্পনাতে ছিল না। প্রশ্ন ছুড়ে দিয়ে থমকালো সে। রায়হান কবির বললেন, হ্যাঁ, তুমি তোমার দিক থেকে ঠিক ছিলে, সেটা আমি বুঝতে পারছি। এরপর কি হলো বলো। আমার দাদা নিজাম শিকদার ভদ্রলোক অনেকবার নুসরাতের সাথে মিশতে না করতেন। সরি, মাঝখানে পড়ছি নুসরাতকে। সুরভি পানির এক ঢোক খেয়ে নিল, বলল, নুসরাত আমার ননদ, বলতে গেলে আমার খুব কাছের বন্ধু। ওর জন্যই ওই বাড়িতে চলাচল ছিল আমার বেশি। আমার দাদা নাম মানতাম না কখনো। আমি বলতাম কিছু হবে না, কিন্তু উনি আমার এই কথা একদিন সত্যই হয়ে গেল। আমি আর ইরহাম একই রুমে আটকা পড়লাম। আমি সাপের ভয়ে হুঁশ হারালাম। এরপর কি হলো জানি না। হুঁশ যখন ফিরল তখন সমাগম লোকের, একদিক থেকে এটানে তো ওই দিক থেকে ও হিজড়ে। আমি হতবিম্বল হয়ে গেলাম। সব কিছু নির্বাক চোখে দেখলাম। হচ্ছেটা কি আমার সাথে? যখন জানতে পারলাম আমার সাথে ইরহামের বিয়ে, আমি মেনে নিতে পারলাম না। যাকে কখনো ওই চোখ দিয়ে আমি দেখিনি, তার সাথে আমি বিষয়টা মেনে নিব কিভাবে? কোনোদিন কোনো ছেলের সঙ্গে কমিটমেন্টে যাইনি আমি। সেই আমি জড়িয়ে পড়লাম ওই চরিত্রহীন লোকের সাথে। আমি কখনো ভাবিনি আমার ভাই, আমার দাদা সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। একজন ভিক্ষুক এমন আহাজারি করলেও সবার মন গলে যায়। আমি সবার কাছে ভিক্ষা চাইলাম, কিন্তু কেউ শুনলো না আমার কথা, কেউ ফিরেও তাকালো না আমার দিকে। আমাকে ভেতরে কিছু হয়নি, তবুও কেউ শুনলো না। জোর জবরদস্তি করে আমার বিয়েটা পর্যন্ত দিয়ে ছাড়লো। আমি হতবাক হলাম, সময়টুকু পেলাম না। কি থেকে কি হয়ে গেল। অতঃপর আমাকে ঢুকিয়ে দেওয়া হলো রুমের ভেতরে। সেদিন রাতে আমি ভেবেছিলাম ইরহাম আমার সাথে হয়তো জোর জবরদস্তি কোনো কিছু করবে বা কোনো রিয়েক্ট করবে, কিন্তু সে কোনো রিয়েক্ট করলো না। আমার এক মন তার এসব কাজ দেখে অবাক হচ্ছিল, এক মন বিরক্ত। আমার পরিবার যেখানে আমাকে তার হাতে ছেড়ে দিয়েছিল, সেখানে অপরিচিত ছেলেটা আমার হাত ধরে নিয়েছিল। কেন ইরহাম খারাপ ব্যবহার করছেন আমার সাথে? রাত জেগে যেই ছেলেটা প্রেম করে বেড়াতো, সেই ছেলেটা তো ভালো সাজানো নাটক কেন করছে আমার সাথে? সারাদিন বাথরুমি করে বেড়াতো, আর আমার সামনে এসে এখন ভালো সাজা নাটক করছে। আমার খেয়াল রাখতো, বাথরুমি করা ছেড়ে দিয়েছিল। এমনকি আমাকে একা রেখে কখনো কোথাও যেত না। হয়তো তার ভেতরে ভয় ছিল, আমি বজ্র ভয় পাই।
বলে বৃষ্টির দিনে চুপচাপ চেয়ার টেনে বসে থেকে দেখতো আমি ভয় পাই কিনা। দুশ্চিন্তা মুক্ত হয়ে পরে সে ঘুমোতো। কিন্তু এসব আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। এমনকি মানসিকভাবে মেনে নিতে পারিনি। তাই ওর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলাম আরও বেশি। কিন্তু ও সবসময় সবটা মানিয়ে নিত। এই যে আমার এখানকার চেহারা, যে কেউ ভালো করে তাকালে ভয় পাবে। সেদিন আমার নসস প্লাজা নিজেও আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, সেটা আমি নিজে উপলব্ধি করেছি। আমাকে তারা ভয় পাচ্ছে। আমার পরিবার যখন আমার সাথে থাকার কথা ছিল তখন আমার হাত ছেড়ে দিয়েছিল। সেই কারণ আমি আক্রমণ করে বসি ইরহামকে। ইরহামের জন্য সব কিছু হয়েছে। আমার মন বলতো ওর ওপরে সব কিছু রাগ গিয়ে পড়তো আমার। তাই শেষ কদিন ধরে আমি ভাবছিলাম কি করা যায়। এবার আর মনে করছিলাম ইরহামকে কোনো ভুল নেই। একবার মনে করছিলাম না সব ভুল তার। সে চমৎকার একজন মানুষ, তার সাথে অনায়াসে আরও দু চোখ সংসার করে কাটিয়ে দেওয়া যাবে। আর একবার অন্য কিছু মনে বলছিল। সেদিন এই ভাবনায় আসে। এর পরের দিন আমাদের রোজকার ঝগড়াঝাটি দেখে ওর পরিবার আমাদের সেপারেশনের কথা বলে, কিন্তু ও মানল না। সোজা গলায় বলল সেপারেশনে যাবে না। এই নিয়ে আমাদের আবার ঝামেলা হলো রাতে। সেই ঝামেলা ভেবে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাও ঘটে গেল। রায়হান কবির মনোযোগ দিয়ে কথা শুনছিল। সুরভি থেমে গিয়ে জিজ্ঞাসা করলো কোন ঘটনা। সুরভি সেদিন রাতে ইরহামের আমার কাছে এসেছিল। রায়হান কবির জানতে চাইলো তোমার সাথে কোনো প্রকার জোর জবরদস্তি না। আমি মানা করতে চেয়েছিলাম কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এটা তোমার সব থেকে বেশি কষ্ট দিয়েছে। সুরভি বাক্য ব্যয় করলো না, মাথা ধরালো শুধু। রায়হান কবির জিজ্ঞাসা করলেন নিজেকে নিয়ে কি ধরনের চিন্তা আছে তোমার ভেতর। কোনো চিন্তাই আসে না এখন আর। রাগ হলে কি করো তুমি? ইরহামকে থাপ্পড় মেরে দেই। এর বিপরীতে কখনো ঘুরিয়ে থাপ্পড় মেরেছে? না, ও আমাকে মারেনি এখন পর্যন্ত। বিয়ের রাতে দুটো থাপ্পড় খেয়েছিল, তাও চেপে গেল অনায়াসে সৌরভী। রায়হান কবির জিজ্ঞাসা করলেন আগে এমন ট্রমার সম্মুখীন হয়েছিল কখনো? কখনো হয়নি। তোমার পরিবারের সাথে সম্পর্ক এখন কেমন? প্রায় ভঙ্গুর দশা। যা বলছিলাম তখন। বিয়ের পর আর কখনো দেখা হয়নি তাদের সাথে? না। তুমি দেখা করার চেষ্টা করোনি? না। যারা আমাকে বিশ্বাস করে না তাদের সাথে দেখা করার প্রয়োজন বোধ আমিও করি না। তুমি হিরামকে বিয়ে দিয়েছিলে কেন তাহলে? আমি তো ভেবেছিলাম ওদের কাছে ফিরে যাওয়ার জন্য। সৌরভী চুপ করে বসে রইল। উত্তর খুঁজে পেল না সে। রায়হান কবির বললেন নিজের পাশে এখন ভরসাযোগ্য কে আছে? তার উত্তর ভেসে এলো ইরহাম। তো তুমি ওকে বিষ কেন দিয়েছো তাহলে? তোমাকে নিজের পাশে কে রাখবে ও না থাকলে? নিজের কথায় অটুট থাকলো সে। বলল তেজ নেই, ও আমাকে রাখবে। হাসলেন রায়হান কবির। হাতের ফোনটা টেবিলের ওপর রাখলেন। ফোনের ওপাশের ব্যক্তি হাসছেন ওই শব্দে। জিজ্ঞাসা করলো এখন তুমি কি চাও সুরভি? ইরহাম কাছে থাকতে চাও নাকি সেপারেশনে যেতে চাও? ঘড়ির কাঁটায় টিক টিক করে 11টা বাজছে। বাতাসে বইছে বাইরের রুমটায়। সোনালি সূর্যের আলো ছড়িয়ে পড়েছে দীপ্তির সাথে। সৌরভী এখনো প্রশ্নের উত্তর দেয়নি। হাওয়ায় এসে উড়ে দিল পর্দা। বাহিরের গাছগুলো নড়ে উঠল সামান্য। তার সাথে ভেসে আসলো ভেতরে বসবাসরত রমণীর কলকলে স্বর। আমি এখন ইরহামের সাথে থাকতে চাই। কেন? ও আমাকে সবার থেকে বেশি বিশ্বাস করে। শুধু বিশ্বাস করে বলে? একটু প্রশ্ন ছুড়ে দিল রায়হান কবির। সৌরভী হাতের ওপর থেকে চোখ সরালো। সরাসরি তাকালো ডক্টরের দিকে। মুখ ফসকে মনের কথা বাহিরে বেরিয়ে আসলো। ভালোবাসে। আকাশের হলদে আলো খেলা করছে। কখনো তা হলুদ হচ্ছে, কখনো বা কমলা। মাগরিবের আজান পড়বে একটু পর। পর্দাগুলো আঁকাবাঁকা হয়ে উঠছে বাতাসের ঝাপটায়। নির্বিচ্ছন্ন পরিবেশে এক ফালি মিয়নের রোদ এসে খেলা দিয়ে যায় সদা সিঙ্গেল বেডটার ওপর। নুসরাত শুয়ে শুয়ে চুপচাপ দেখছে বাহিরের পরিবেশ। নিজের ওপর রাগ হচ্ছে তার ভীষণ। কেন সেদিন ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে এমন বেগ পোহাতে হয়েছিল? কোনো কারণেই কারণহীন এমন কাজটা হয়েছে তার। এখন নিজেই নিজের কাছে ছোট হচ্ছে। আত্মগ্লানি এসে চেপে ধরেছে তাকে। আপেলে কামড় বসালো এমন চিন্তার মাঝেই এক দলাবন্ধকর নিঃশ্বাস এসে গলায় যেন আটকে গেল। নুসরাত সেভাবে ভাবতে চাইল যা হয়েছে তা তো হোক। এমন
দেখার পালা সামনে কি আছে। আকস্মিক তার শরীর বেয়ে যেন খেলা করে গেল একটা ঝুঁকুনি। সে ঝুঁকুনিতে তার মনে পড়লো কি বিচ্ছিরিভাবে সে কেঁদেছিল, নাকে কান্না। ইরহাম ইসরাত ছাড়া আর কেউ দেখেনি তো সেই কান্না? মানে প্রশ্নে উদয় হলো। আবারও বিরক্তিতে তেতো হয়ে আসলো জীবের ডগা। ছ্যা, এই কাজ সে করেছে। ভুলে যেতে চাইলো ব্যাপারটা, কিন্তু মন বারংবার ভুলে যাওয়ার অনুমতি দিল না তাকে। মনে করিয়ে দিল বারংবার সে একই কাণ্ড। এ দুদিনে নিজের মনে হাজারবার বৎসনায় চিৎসাব্বার দিয়েছে সে। গালে হাত ঠেকিয়ে তাকিয়ে রইল বাহিরের দিকে। থাই গ্লাসের সামনে পর্দা উঠছে। নুসরাত আরেক কামড় বসালো আপেলে, চোখে দৃষ্টি সংকর্ণপূর্ণ। বাহিরের দিকে তাকিয়ে রইল অনেক সময় নিয়ে। বিড়বিড় করলো কিছু সময়। মাত্রই আজান দিয়েছে মাগরিবের। নাসির সাহেব সুস্থ এখন। আরও 2 দিন ডাক্তার বলেছে অবজেশনে রাখবে তাকে। এখান থেকে 16 তারিখ ছাড়বে। এই 4 দিনে নুসরাতের সাথে তার দেখা হয়নি বললেই চলে। আজ সন্ধ্যাবেলা তাকে ছাড়া হয়েছে। এই 3 দিনে তার শরীরটায় 3টা স্যালাইন পুশ করা হয়েছে। আগের তুলনায় শরীর এখন ভালো। নাসির সাহেব জায়নামাজ বিছিয়ে নিয়ে দাঁড়ালেন এক পাশে। ইসরাত অজুর পারে বের হয়েছিল। বাবা নামাজে দাঁড়িয়েছে দেখে বাপাশে এসে দাঁড়ালো। অতঃপর দুজনে মনোযোগী হলো নামাজে। নুসরাত দরজা ঠেলে ভেতর ঢুকতেই এই অবস্থা দেখলো। অজু পারেই এসেছিল সে। বগল দাবা ছিল জায়নামাজ। আলগোছে বাবার ডান পাশে তা বিছিয়ে দিল। নাসির সাহেব নামাজ শেষে দুপাশে যখন সালাম ফেরাবে তখন দুপাশে দেখে হাসলো সামান্য। দুহাত তুলে দোয়া করলেন রবের নিকট। তারপর উঠে গেলেন। জায়নামাজ ভাঁজ করে রেখে পরাতকিত জায়গায় শুয়ে পড়লেন। ইসরাত নামাজ শেষে উঠে কিছুক্ষণ পায়চারি করলো এদিক থেকে সেই দিক। চোখ উল্টে নুসরাতের কাণ্ড দেখছিল সাথে। মেয়েটা উঠে বাবার কাছে যাচ্ছে, হাঁটু গেড়ে বসে বাবার পায়ের নিচে সহযোগে কথা সাজাচ্ছে। হ্যাঁ, কথা সাজাচ্ছে সে। অতঃপর শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বাড়ি খেল ইসরাতের কানে। তরাক্ষণে বোনের পানে তাকালো সে। এই নুসরাত কথা বলার ধরন না, কথা বলার ধরন বদলেছে। যে কারণে বলছে গেলেই হেসে গড়াগড়ি খেত, সে আজ হাসছে না একটু। কথার একটা শব্দ বের হচ্ছে মেপে মেপে। কানের কাছে প্রতিধ্বনিত হলো প্রতিটি শব্দ। বদলে গেল রঙও, পুরোপুরি বদলে গেল। গত 2 দিনের কোনো বনের মধ্যে বিরাট পরিবর্তন এসেছে বুঝতে পারল সে। ইসরাত বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে যেন। চোখের পাতায় পড়তেও ভুলে গেল। হাঁ করে তাকিয়ে থাকলো সে। নুসরাত কথা তখনও গমগমে ভাসলো রুম জুড়ে। আব্বা, আমি কতটা ভয় পেয়ে গেছিলাম আপনি জানেন। আপনি আমাকে নিয়ে এত চিন্তা করলেন কেন? আমি ঠিক আছি, এত চিন্তার কোনো বিষয় নেই। আর কখনো এত চিন্তা করবেন না। ওকে। নাসির সাহেব মেয়ের মাথায় হাত রাখলেন। হাতের মুঠো চেপে ধরলেন আরেক হাত। বললেন, কথা দাও আর কখনো কাঁদবে না। কথা দাও কখনো কাঁদবে না। কথা দিচ্ছি আর কাঁদবো না। নাসির সাহেব মায়া নিয়ে তাকিয়ে রইলেন মেয়ের শ্যামবর্ণ মুখের দিকে। হাত মাথায় বুলিয়ে দিয়ে বললেন, তোমরা 2 বোনের আমার কলিজা। তোমাদের চোখের পানি দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। তোমাদের কিছু হলে আমি নিজেকে দোষী মানব। আমার জন্য আজ তোমার এই অবস্থা। বলে আর কখনো কোনো পরিস্থিতিতে ভেঙে পড়বে না, কাঁদবে না কখনো। কথা দাও আমায়। নুসরাত চুমু খেলো বাবার 2 হাতের মুঠোয়। নির্বিকার মুখে তাকিয়ে রইল বাবার দিকে। আর কাঁদবো না। ওই দিনের কান্নাই শেষ কান্না ছিল আব্বা। কথা দিচ্ছি আপনাকে আর কাঁদাবো না, কখনো ভেঙে পড়তে দেব না। কথা দিচ্ছিও। জি আব্বা, কথা দিচ্ছি। নাসির সাহেব ইসরাতকে ডাকলেন। ইসরাত হাঁটু গেড়ে নুসরাতের পাশে বসলো। নুসরাত এবার তার দিকে তাকালো, কেমন দৃষ্টি তার নিষ্প্রিয়। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন নাসির সাহেব। শরীর কাঁপছে ভদ্রলোকের। নুসরাত খেয়াল করলো তা আবারও চিন্তা করছে হয়তো তাদের নিয়ে। এই বৃষ্টিমুখর দিনে ঘেমে গেছে কতটা। নুসরাত গলা খাকারি দিল। বলল, আব্বা, আপনি আপনার জীবনের সবথেকে বড় ভুল কি করেছেন জানেন? নাসির সাহেব ভুরু উঁচিয়ে তাকালো। জানতে চাইলেন কি? নুসরাত হে করে হাসলো, দাঁত উঁচিয়ে 2টো বের করে নির্লজ্জের মতো বলল, 2টো মেয়ে জন্ম দিয়েছেন। একটা ছেলে জন্ম দিলে কি এমন হতো? এই বয়সে তাহলে একটা কাঁধ থাকতো আপনার ভার বহন করার জন্য। ইসরাত শব্দ করে হাসলো। নাসির সাহেব চোখ পাকালেন। নুসরাত আবারও বলল, এখনো সময় আছে, একটা ভাই আনেন। চুপ বদমাস।
নুসরাত চুপ করলো না, আগের মতো করে বলল, আমি কি বলছি? আব্বাকে ভাই গিফট করার জন্য? আমি তো বলছি একটা ভাই কোথা থেকেও অ্যাডাপ্ট আনতে। এত রাখছেন কেন আপনি? নাসির সাহেব রাগী কণ্ঠে বলে উঠলেন, যাও বের হও আমার রুম থেকে। তুমি আজ তো একটা বদমাইশ হচ্ছ দিনে দিনে। তা কি তুমি বুঝতে পারছো বাবার সাথে কেউ এ ধরনের মজা করে? নুসরাত গেল না, উল্টো চেপে বসলো, বলল, কেউ না করলে কি হয়েছে, আমি করতে পারবো না? এমন কোনো বিধান বা নীতি তো নেই যে ছোট ভাইয়ের আবদার বড় বোন যে ছোট ভাইয়েরা আবদার বড় বোন করতে পারবে না? চুপ বদ, চুপ, আর একটা কথা বলবে না তুমি। নুসরাত কথা বন্ধ করে উল্টো নাসির সাহেবের ঘাড়ে চড়ে বসলো একটা ভাই তাকে দেওয়ার জন্য। নাসির সাহেব চুপচাপ তো শুনলেন তার কথা। ভদ্রলোক মেয়ের জীবন নিয়ে চিন্তা বাদ দিলেও তা দিল না নুসরাতের কথায়। অতঃপর শক্তপোক্ত আওয়াজে দু মেয়েকে ধমকে উঠলেন, মুখ বন্ধ করো দুজন। ইরহাম শরীরের ক্যানোলা লাগানো ছিল, হাতে স্যালাইনটা দেওয়া হচ্ছে, বিষ প্রয়োগ করার জন্য শরীরের শক্তিটা কমেছে অনেক। জ্ঞান ফেরার পর থেকে সে বলল সৌরভীকে কিছু না বলতে। তারপর কেউ কিছু বলেনি মেয়েটিকে। একজন সিস্টারের সাথে করে নিয়ে এসে দাঁড়ালেন নাসির সাহেবের রুমের সামনে। সবাইকে কথা বলতে দেখে আবারও ফিরে যেতেই ধীর পায়ে মেয়েটি। তখন তাকে বাধা দিল নুসরাত, থেকে যেতে বলল তাদের সাথে। হয়তো এটাও ইলহামের কথা মতোই ছিল। ছেলেটি এই অবস্থাতে এসেও এত কিছুর পর মেয়েটিকে এভাবে চুপচাপ সহ্য করছে। সবাই কথা বলছে দেখে ফিরে যেতে নিলেও থামিয়ে দিয়েছে ইরহাম। গলা উঁচিয়ে ডাক দিল নুসরাত। ধমকে উঠল তাকে, গলার আওয়াজ ধীরে রাখুন আব্বা, এত জোরে চেঁচাচ্ছেন কেন আপনি? নাসির সাহেব ধমকাতে ফিরে তাকালো ইরহামের দিকে। চেহারার উজ্জ্বলতা বেড়েছে মনে হয় ইরহামের তার কাছে। ভেতরে এসে বসতে নাসির সাহেব বললেন, নাও তোমার জন্য বড় ভাই এনে দিলাম। বড় ভাই লাগবে না, ছোট ভাই দরকার। নাসির সাহেব আগের মতোই বললেন, বড় ভাই হিসেবে ইরহামকে দিয়ে চালিয়ে দাও, আর ছোট ভাই হিসাবে আহানকে। আহান নাম নিতে আহান কোথা থেকে বাদরের মতো টপকে এসে গেল হাসপাতালে। হুলস্থুল বাঁধিয়ে দিল দরজায় গিয়ে, তারপর ভেতর প্রবেশ করলো। সবাইকে বসে থাকতে দেখে আশাহত কণ্ঠে বলল, সবাই আমাকে ছেড়ে আলোচনায় বসে গেছে। ইস, আরেকটু দেরি হলে সবই মিস করে ফেলতাম। আহানের কথায় বিশেষ ভাবাবেগ হলো না কারোর। আগের মতোই কথা বলে ব্যস্ত ছিল সবাই। সন্ধ্যা থেকে গভীর রাত নামা পর্যন্ত সবার ভেতরে চললো নানা ধরনের আলোচনা সভা। চোখ চলিত করলো তারা সবাই মিলে। ইরহাম নিজের অসুস্থতা ভুলে লাফালো, নাচলো, নুসরাতকে টেনে নিয়ে গেল নিজের সাথে কোমর দোলানোর জন্য। সময় বাড়ল তত সকলে তাদের ভেতরের সকল দুঃখ হতাশা চাপা দিয়ে দিল ভেতরে। শুনশান কবরের মতোই ঠান্ডা হাসপাতালের 3য় তলায় 112 নম্বর রুমে বানিয়ে দিল আড্ডাখানা। খোশ গল্প চলল সারা রাতের ভোর।